আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে ম্যাচ সেরা হয়েই আন্তর্জাতিক টি-20 থেকে বিরাট কোহলির অবসর। হাইটেক পার্ক ও বিশেষ আঞ্চলিক অঞ্চলে কর সুবিধা বহাল থাকবে জানালেন প্রধানমন্ত্রী। সব বিভাগীয় শহরে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা। ভারতের সাথে চুক্তিতে দেশ বিক্রি করে দেওয়ার অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দায় নিতে হবে হুঁশিয়ারি। এবং বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্বে প্রস্তুত বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ অস্ত্রের মুখে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতে থাকছে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। রুদ্ধশ্বাস ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছে উপমহাদেশের ক্রিকেট পরাশক্তি ভারত। ফাইনালে প্রোটিয়াদের 7 রানে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ ট্রফি ও টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ট্রফি জিতল টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা বিরাট কোহলির হাফ সেঞ্চুরি সহ দুর্দান্ত ব্যাটিংয়ের পর বুমরা পান্ডিয়ার বোলিংয়ে ম্যাচ জেতে রোহিত শর্মার দল। আর আইসিসির মেগা ইভেন্টে প্রথমবার ফাইনালে উঠে আরও একবার চোকার্স হল সাউথ আফ্রিকা। রিপোর্টে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। টি-20 বিশ্বকাপে এবারের ফাইনালে ভারতকে চ্যাম্পিয়ন করার পরই টি-20 ক্রিকেটকে গুড বাই জানালেন বিরাট। শিরোপা জয়ের দিনে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন কোহলি। তানভীর আহমেদের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বার্বাডোসে শ্বাসরুদ্ধকর ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে 7 রানের জয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা হয়ে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এবারের আসরে সেরা ক্রিকেটার ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহের শীর্ষে আফগানিস্তানের গুরবাজ ও ফারুকি। বিশ্বকাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম সুজন। প্রায় 1 মাস ধরে চলা টি-20 বিশ্বকাপের এবারের ঘটনাবহুল আসর শেষ হলো কয়েক ঘন্টা আগে। টি-20 বিশ্বকাপের তথ্য জানাতে নিউজরুমের নিউ কেয়ার প্যাভিলিয়নে আছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। শান, টি-20 বিশ্বকাপের আসর শেষ হলো কয়েক ঘন্টা আগে। বিশ্বকাপ নিয়ে আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? তাহমিনা, ধন্যবাদ আপনাকে। বিশ্বকাপ নিয়ে নতুন তথ্য আসলে আর কি জানাবো। গত একটা মাস আসলে প্রায় 29 দিন আসলে দিনব্যাপী আসলে আমরা যেই মহাযজ্ঞটা আসলে যেখানে চলেছিল যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাপী, তো প্রতিদিন 2-3টে করে ম্যাচ ছিল। আমরা নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেটগুলো জানানোর চেষ্টা করেছি। তো একের পর এক নতুন যে তথ্যগুলো ছিল ফাইনালের পর আসলে সেটা আসলে কমে যায়, যে আসলে সেই নতুন তথ্যগুলো আসলে জানানোর কিছু থাকে না, কারণ আপনাকে এই নতুন তথ্যের আগে আমরা যতগুলো তথ্য ছিল সেগুলো আমরা রিপোর্ট আকারে দিয়েছি। তবে একটা অংশ হয়তো আপনাকে এখনও হয়তো আমরা দেখাতে পাইনি, হয়তো এটা সকালবেলার রিপোর্টের জন্য আমরা রেখেছিলাম, যে একটা অতিমানবীয় ক্যাচ আসলে নিয়েছেন সূর্যকুমার যাদব। যেখানে আসলে একটা টিমের 22 বলে 26 রান প্রয়োজন ছিল, সেই ম্যাচটাকে হাতছাড়া করে ফেলেছে সাউথ আফ্রিকা। নামের সাথে চোকার্স শব্দটা তাদের সাথে যে কেন যে আসলে বলা হয় সেটা আরও একবার প্রমাণ কিন্তু আসলে আমরা দেখলাম। আপনারা যদি একটু দেখে থাকেন, ক্লাসেনের যে 50টার পরই সে যখন যে উইকেটটা হারালো, আসলে ষষ্ঠ সেই উইকেটটা হারানোর পরপরই কিন্তু আসলে সাউথ আফ্রিকার ইনিংসের অনেকটা সমাপ্তি ঘটে যায়। এরপর যে সপ্তম উইকেটে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছিলাম, যে হার্দিক পান্ডিয়ার একটা ফুল টস বল মিলার খেলেছিলেন, সেটা প্রায় 6 হয়ে যাচ্ছিল এবং ম্যাচটা হয়তো সেখানেও ঘুরে যেতেও পারতো, কিন্তু সেখানেই এই মানে একদম নিশ্চিত 6 হয়ে যাচ্ছিল। বাউন্ডারির বাইরে থেকে তিনি বলটা শূন্যে লাফিয়ে ধরলেন, সেটাকে আবার বাইরে ছুঁড়ে মারলেন এবং ভেতরে এসে সেটাকে তিনি ধরলেন। প্রথমে আম্পায়ার মাঠের অবস্থিত যারা ছিল তারা কিন্তু কেউ বুঝতে পারেনি, কিন্তু সূর্যকুমার যাদব একদম 100% নিশ্চিত ছিলেন সেটা ক্যাচ ছিল এবং সেটা আউট ছিল। পরবর্তীতে টিভি আম্পায়ারও সেটা ভালো করে দেখলেন এবং নিশ্চিত করলেন ফিল্ড আম্পায়ারকে, তারপরে সেটাকে আউট দেওয়া হয়। এবং এই যে ক্যাচটা ছিল অতিমানবীয় একটা ক্যাচ, বলতে গেলে এটা শুধু ভারতীয় ক্রিকেট ইতিহাসের শুধু অন্যতম নয়, টি-20 বিশ্বকাপের অন্যতম একটি সেরা ক্যাচ হয়ে থাকলো।
তো এই আবেগের পর যখন হচ্ছে কান্না বিজড়িত কণ্ঠে আমরা যখন এইডেন মার্করাম ক্লাসেনকে দেখছি যে তাদের মানে দেশ সেরা ক্রিকেটাররা, কালো মানিকের দেশ, নেলসন ম্যান্ডেলার দেশের শিশুরা এইভাবে আসলে দিনের পর দিন কতবার মানে এই 32 বছরের বিশ্বকাপ ইতিহাসে তারা একের পর এক সেমিফাইনাল গণ্ডিটাই কখনো পেরোতে পারেনি। এইবার 2024 এসে সেই গণ্ডিটা পার হয়েছে, কিন্তু ট্রফিটা জিততে পারিনি। জাস্ট যে জিনিসটা আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, নার্ভটা ধরে রাখতে পারিনি, যে কাজটা ভারতীয় টিমের সদস্যরা করতে পেরেছিল। কারণ একের পর এক অনেক বড় বড় আসর টুর্নামেন্টে কিন্তু তারা ফাইনাল পর্যন্ত গিয়েছে এবং একের পর এক ফাইনালের ট্রফিও কিন্তু তারা জিতেছে। যদিও বৈশ্বিক আসরে যদি আমরা ধরি যে 2007-এর চ্যাম্পিয়ন 2014-তে তারা এসে সবশেষ ফাইনাল খেলেছিল, এবার 2014-তে এসে তারা চ্যাম্পিয়ন হলো। অর্থাৎ এর ভিতর কিন্তু 17 বছরের একটা গ্যাপ রয়েছে। কিন্তু এর আগে 2011-তেও কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল, ওয়ানডে আসলে ট্রফিটা তারা জিতেছে একের পর এক। বলতে গেলে বৈশ্বিক আসরে তাদের এই শিরোপা জেতার অভ্যাস আছে এবং ফাইনালের নার্ভটা ধরে রাখার ক্ষমতা আছে বিরাট কোহলিদের। যেই অভিজ্ঞতাটা কিন্তু তারা কাজে লাগিয়েছে, কিন্তু যেই কাজটা সাউথ আফ্রিকা আসলে করে দেখাতে পারেনি। তো আপাতত এই মহাযজ্ঞের আজকেই হয়তো এখানেই হয়তো সমাপ্তি হচ্ছে। তাহমিনা, আমরা আবারও আসলে বৈশ্বিক আসরে আবারও আমরা কোনো না কোনোভাবে ফিরবো, এরকম প্যাভিলিয়ন কিংবা ডাগ আউট, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, আমরা আবারও এভাবে ফিরবো দর্শকদের মাঝে বিভিন্ন তথ্য এবং খবর নিয়ে। তাহমিনা, এই ছিল আমার কাছে আপাতত নিউজ রুমের নিউ কেয়ার প্যাভিলিয়ন থেকে। শান, আপনাকে অনেক ধন্যবাদ। যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। হাইটেক পার্ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য আগের সব সুবিধা বহাল থাকবে। অর্থ বিল পাশের আগে প্রস্তাবিত বাজেট নিয়ে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নীতির ধারাবাহিকতা রক্ষায় অর্থমন্ত্রী ট্যাক্স হলিডে সহ হাইটেক পার্ক এবং এসইজেড এলাকায় উদ্যোক্তাদের জন্য মূলধনী যন্ত্র আমদানিতে শুল্ক প্রস্তাব করেছিলেন, যা প্রত্যাহার করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না, আবারও হুঁশিয়ারি করেন প্রধানমন্ত্রী। রিজভিন আজের রিপোর্ট। 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মাসব্যাপী আলোচনায় 224 জন সংসদ সদস্য বাজেট নিয়ে আলোচনা করেছেন। অর্থবিল পাশের দিন সমাপনী ভাষণ দিয়েছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। মূল্যস্ফীতির চাপে পিষ্ট কম আয়ের কোটি মানুষের জন্য কম মূল্যে রেশনের ব্যবস্থা সহ আর্থিক এবং রাজস্ব খাতে চরম অব্যবস্থাপনা, সর্বগ্রাসী দুর্নীতি ও লুটপাটের সমালোচনা করেন তিনি। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অভিযান শুরু হয়েছে, কেউ ছাড়া পাবে না। আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন 1 কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে 1 কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না। আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল, বিআরটি সহ সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংসদকে জানান, ফেনী থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ এবং প্রত্যেক বিভাগীয় শহরে পর্যায়ক্রমে মেট্রো রেল করবে সরকার। কর বিষয়ে কয়েকটি প্রস্তাব পুনর্বিবেচনার সুসংবাদও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নিবন্ধিত সম্পূর্ণ নতুন কোম্পানি হাইটেক পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগ পূর্বক 30 জুন 2035 তারিখের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলে তাদেরও আমরা 10 বছরের জন্য নির্ধারিত হারে কর অব্যাহতি সুবিধা প্রদান করব। প্রস্তাবিত 2024-25 অর্থবছর বাজেটে অর্থনৈতিক অঞ্চল হাইটেক পার্কে নিয়োগপ্রাপ্ত ডেভেলপার কর্তৃক উন্নয়ন কার্য ব্যবহার্য পণ্য আমদানিতে যথাক্রমে 1% ও 5% কাস্টম শুল্ক প্রত্যাহার পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে আমি মনে করি এবং এই লক্ষ্যে জারিকৃত 4টি প্রজ্ঞাপন এই প্রয়োজনীয় সংশোধন আনা দরকার। এটা আনা হবে, আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রী এটা গ্রহণ করবেন। রাজস্ব সংক্রান্ত কয়েকটি সংশোধনী গৃহীত হওয়ার ছোট্ট আনুষ্ঠানিকতার পর কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় অর্থবিল 2024। অর্থবিল 2024 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। রোববার পাশ হবে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেট। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থবিল 2024 সর্বসম্মতিক্রমে পাশ হলো। রিজভিন আওয়াজ, চ্যানেল আই,
ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকারের কাছে দেশ ও গণতন্ত্র কিছুই নিরাপদ নয়। সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি ও সঠিক চিকিৎসা হচ্ছে না। তাই সরকার পতন ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নেই। এই জন্য রাজপথে আরও তীব্র আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি। নেতারা বলেছেন, খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। আক্তার হোসেনের রিপোর্ট। প্রায় ৮ মাস পর আবারও সরব বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে রাজপথে আরও তীব্র আন্দোলন গড়ার প্রত্যয় দলের নেতাকর্মীদের। সমাবেশে নেতারা অভিযোগ করেন, সরকারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই খালেদা জিয়াকে মৌলিক ও মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কি অভিযোগ আসলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে? আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া জনপ্রিয়। আসল অভিযোগ হলো বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ভালোবাসে, আর এই দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। কিন্তু তাকে মুক্ত করতে হলে শুধুমাত্র পদের কারণে বক্তৃতা দিয়ে ঠিকান্ত করতে হবে না। বক্তৃতায় মুক্তি মিলবে না, বক্তৃতায় দেশ স্বাধীন হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে। হাজার কণ্ঠে বলি খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন, ঘরাবেন ইত্যাদি স্লোগান দেই। খালেদা জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই। আমাদেরকে তৈরি হতে হবে। খালেদা জিয়া মানে গণতন্ত্র, খালেদা জিয়া মানে এদেশের স্বাধীনতা। সমাবেশে ভারতের সাথে বিদ্যমান সম্পর্ক নিয়েও সমালোচনা করেন বিএনপি নেতারা। ভারতের সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তিকে তারা বারবার করে, আমরা শুধু নই, আজকে দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার তারা সব কিছুই পেরিয়ে দিয়েছে। নেতারা বলেন, সব সংকটের মূলে এই সরকার। অবৈধ সরকারকে হটাতে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে, তবে বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। ঢাকার বিভিন্ন স্থান থেকে সভায় যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় দলের কেন্দ্রীয় নেতারা বিএনপি জামায়াতকে হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে রাজপথে অগ্নিসন্ত্রাস মেনে নেবে না দেশের জনগণ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্বের সম্পর্ক, আর ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত বিএনপি। সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান। ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের। আমরা বন্ধু আছি, বন্ধু থাকব। বিদেশে আমাদের সবাই বন্ধু, আমাদের প্রভু কেউ নেই। তারেক রহমানকে দেশে এনে বিচার করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ লন্ডনে বসে দেয়া কর্মসূচি মানে না। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বা নতুন উইকেট আসে, নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে। এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। লন্ডনে বসে নেতা বানায়, লন্ডনে বসে কর্মসূচি দেয়। শেখ হাসিনার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জনগণ
ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। সমালোচকদের জবাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের আশা, ট্রাম্পের সাথে বিতর্কে ভালো না করার কথা স্বীকার। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। একটি রাষ্ট্র তারুণ্যের শক্তিকেই সবচেয়ে বেশি ভয় পায়, তাই তরুণদের নানাভাবে দমিয়ে রাখতে চায় বলে উল্লেখ করেছেন দেশবরেণ্য বুদ্ধিজীবী এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। 89তম জন্মদিন উপলক্ষে ফিরে দেখা শীর্ষক আত্মজৈবনিক বক্তৃতায় এই শিক্ষাবিদ বলেন, এই তরুণরাই আশাবাদী হতে শেখায়। লায়লা নওশিনের রিপোর্ট। দেশবরেণ্য বুদ্ধিজীবী এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 89তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ। বরেণ্য এই শিক্ষকের বক্তৃতা শুনতে এসেছেন তার বিভিন্ন সময়ের ছাত্র, পাঠক ও শুভাকাঙ্ক্ষীরা। 89 বছর বয়সে এই বুদ্ধিজীবী বলেন, নিজের আশাবাদ ও স্বপ্নের কথা। বিচ্ছিন্ন পরিস্থিতিতে এত আশাবাদ কোথা থেকে আসে? দর্শকদের প্রশ্নের সেই ব্যাখ্যাও দিলেন তিনি। তরুণদের মধ্যে যদি তারুণ্য দেখি, তারা যে এখনো এই বিরূপ পরিবেশের মধ্যে প্রতিবাদ করে, তার সেইটা দেখে আশাবাদী হই। তারুণ্যকে রাষ্ট্র সবচাইতে বেশি ভয় করে এবং তারুণ্যকে নষ্ট করার জন্য যত রকম কায়দা আছে সব করছে। আপনি ভাবতে পারবেন যে 30-35 বছর ধরে আমাদের ছাত্র সংসদ, ডাকসু, হল ইউনিয়ন, এগুলোর কোনো নির্বাচন নেই এবং দেশে গণতান্ত্রিক সরকার আছে। এইটাই হচ্ছে তারুণ্যকে ভয় করা। পুঁজিবাদ যে ফ্যাসিবাদের আকার ধারণ করছে, তার কারণ হচ্ছে যে ধমক দেবার কেউ নেই, থামাবার কেউ নেই। কিন্তু এই ব্যবস্থা তো চলবে না। মানুষের মনুষ্যত্ব আছে, মানুষ বাঁচবে, মানুষের স্বপ্ন আছে, সেই মানুষের উপরে আস্থা আমাদের রাখতেই হবে। পুঁজিবাদের এখন শেষ সময় চলছে বলেও উল্লেখ করেন তিনি। যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে। এই যে বেকারত্ব বৃদ্ধি, বৈষম্য বৃদ্ধি, বিচ্ছিন্নতা বৃদ্ধি, এই সমস্ত কিছুই পুঁজিবাদী উন্নতির লক্ষণ। এখন শেষ প্রান্তে পৌঁছে গেছে। এইটাই আসার আরেকটা কারণ যে এরপরে পুঁজিবাদের আর কিছু দেবার থাকবে না। শিশু শিল্পীদের পরিবেশনায় নাচ, শিল্পীদের গান ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধতা ছড়ায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রথমবার সরাসরি বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনেকটা ধরাশায়ী হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে ভালো করতে না পারায় বিরক্ত তার দল ডেমোক্রেটিক্স পার্টির নেতাকর্মীরা। বিতর্কে ভালো করতে না পারার বিষয়টি বাইডেন নিজেও স্বীকার করেছেন। তার বয়স হয়েছে বলেও স্বীকার করলে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত বাইডেন দেননি। বিতর্কে ভালো করতে না পারায় তুমুল সমালোচনার জবাবে জো বাইডেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মোবাইল ফোনের প্রতি আসক্তি বেড়ে নতুন প্রজন্মের বই বিমুখ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধ জাদুঘরের আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থ পাঠের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা বই পড়ায় আগ্রহ বাড়াতে সরকারি বেসরকারি তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। প্রযুক্তির সহজলভ্যতার যুগে মানুষের ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে মোবাইল ফোনের মতো ডিভাইস। আঙুলের ডগায় চলে আসা ফেসবুক, ইউটিউব নিয়ে নিচ্ছে বই পড়ার সময়। ঢাকায় বই পড়া নিয়ে এক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও আয়োজকরা শোনালেন হতাশার গল্প। আমাদের পরিবারগুলো যে কোনো কারণেই হোক তাদের সন্তানকে এখন আর বই পড়ার জন্য উদ্বুদ্ধ করছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাঠ্য বই বহির্ভূত বই পাঠ করার জন্য আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মকে তারা উদ্বুদ্ধ করছেন না। কারণ হলো আমাদের শিক্ষা পদ্ধতি,
বদলে গেছে, আমাদের এখন কোচিং যেটুকু সময় আছে এটা কোচিংয়ে চলে যায়। আমার অবাক লাগে যে আমরা এখন এই যুগে এসে দাঁড়িয়েছি যখন মানুষ পাঠ্য বই ছাড়া কিছু পড়তে চায় না, আর সেখানে সারাক্ষণ ফেসবুক দেখছে, নাহলে টিকটক করছে। নতুন প্রজন্মের বই পড়ার আগ্রহ কমার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন আলোচকরা। আমাদের ছেলেমেয়েদের আমরা এমন কি পণ্ডিত করছি যে তাদের একটু গান গাইবার সময় থাকবে না, একটু কবিতা লেখার সময় থাকবে না, একটা বই পড়ার সময় থাকবে না। বাচ্চারা তো মুখিয়ে থাকে, আমরা তাদের ইচ্ছাগুলোকে গলা টিপে মেরে দিচ্ছি, এবং যে মুহূর্তে ইচ্ছেগুলো মারছি সে মুহূর্তে কিন্তু ওর মানবিক গুণাবলীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো মানুষ তৈরি করতে চাই, এই দেশটাকে গড়তে গেলে তো মানবিক মানুষ লাগবে, সেই মানবিক মানুষ গড়ার কাজটা কিন্তু মূল চ্যালেঞ্জ। আর বই পড়া মানে মনের দরজা-জানালাগুলো খুলে যাওয়া। অনুষ্ঠানে আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগে বিজয়ী 30 শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এটা ভেবে যে আমার এই যে বই পড়ার শখ সেটা বৃথা যায়নি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। জয় বানানা ফাইবার মেশিন, সিল্ক সিটি সংবাদ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। জাতির 7ই মার্চের ঘোষণার পরেই আপনারা প্রস্তুতি নিয়েছিলেন এবং মানসিকভাবে সম্পূর্ণ সিদ্ধান্তে নিয়ে ফেলেছিলেন যে যুদ্ধ ছাড়া কোনো পথ নেই, যুদ্ধ করতে হবে। তো সেই দিনে আপনারা যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, আপনাদের অনেক সঙ্গী সাথী যারা শাহাদাত বরণ করেছেন, যারা ফিরে আসেননি, তাদের জন্য আমাদের প্রতিদিন আমরা বেঁচে থাকবো, তাদের জন্য আমাদের অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। এবারে রয়েছে কৃষি সংবাদ। মাত্র 2টি গাড়ল দিয়ে যাত্রা শুরু করলেও এখন খামারে 600 গাড়ল রয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার খামারি নাসিরুল ইসলামের খামারে। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে বড় পরিসরে গাড়লের খামার গড়ে তুলেছেন তিনি। গাড়লের মাংস সুস্বাদু ও চামড়ার চাহিদা থাকায় লাভবান হচ্ছেন খামারি। প্রকৃতি সংবাদ। বিনোদন প্রেমীদের আকর্ষণে পরিণত হয়েছে জেলা সদরের একমাত্র বিনোদন কেন্দ্র শরীয়তপুর পার্ক। শুধু ঈদ পার্বণই নয়, ছুটির দিন সহ এখন যে কোনো উৎসবেই শিশু কিশোর ও অভিভাবকরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন পার্কটিতে। অসচ্ছল, এতিম এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে পার্কে। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।